পড়াচ্ছিলাম তাসের ঘর, এটা ক্লাস 11-এর জন্য। যতটা পড়ানো হলো যে শৈলর যে বর, তার নাম হচ্ছে অমর। অমরের ভাই শৈলকে বাপের বাড়ি দিয়ে গেল, কারণ শৈল মিথ্যে কথা বলেছিল যে শৈলর বর অমর নাকি তার শ্বশুরের কাছ থেকে টাকা নেয়, 50-60 টাকা 100 টাকা। সেই কারণে শৈলর বরের খুব রাগ হয়েছিল অমরের, এবং অমর শেষ পর্যন্ত তার ভাইকে দিয়ে শৈলকে বাপের বাড়ি দিয়ে গেল। শৈল যখন নামলো তখন শৈলর মা জিজ্ঞেস করলো তোকে কে নিয়ে এলো, তো বললো যে দেওর। তো ও নামলো না কেন, তো বললো যে ওর কোনো কাজ আছে, যে কারণে ও তাড়াতাড়ি চলে গেছে। জিজ্ঞেস করলো আসার পথে নামতে বলেছিস তো, তো বললো না, ওর তো অনেক কাজ, নামবে কিনা জানি না। এমন সময় শৈলর দাদা জ্ঞানান্বেষী দাদা ঢুকলো, হাতে একটা গোল্ড ফ্লেক্স সিগারেট আর মাছ ধরবার উপকরণ। এবার পড়াচ্ছি পেজ নম্বর 28। বই খোলো, দিয়ে দেখো। শৈলকে দেখিয়াই সে বলিল, সে মানে ও দাদা, শৈলকে দেখিয়াই সে বলিল, আরে শৈল, কখন? হাসি মুখে শৈল বলল, এই সকালে দাদা। ভালো আছেন আপনি? হ্যাঁ, তা বেশ। কই তুই নতুন লোক, খাস বাংলাদেশের মানুষ, কই দে তো ওই চারগুলো তৈরি করে দেখি তোর হাতের কেমন পয়। মাছ ধরতে যাবে? মাছ ধরতে যাব আজ দেহাতে। দেহাতে একটা জায়গার নাম, এক জমিদারের তালাওয়ে। তালাওয়ে মানে তালাব, তালাব মানে ছোট পুকুর। শৈল উপকরণগুলি হাতে লইয়া বলিল, চলুন না দাদা, একবার আমাদের ওখানে। কত মাছ ধরতে পারেন একবার দেখব। আবার বাড়ি বাড়ি কথা, ওর সবসময় বাড়ি বাড়ি কথা। শৈল উপকরণগুলি হাতে লইয়া এই কথা বলল। তোদের ওখানে পুকুরে খুব মাছ না রে? আমাদের পুকুরে খুব বড় বড় মাছ, আধমন, 15 সের, 25 সের। 1 সের মানে 250 ওজন। 15 সের, 25 সের এক একটা মাছ। জানেন দাদা, প্রথম গেছি, একটা 18 সের কাতলা মাছ এনে দেওর বলল বৌদিকে কুটতে হবে। ওরে বাপরে, সে যা আমার ভয়, এখনও আর ভয় হয় না। আধমন 25 সের মাছ দিব্যি কেটে ফেলি। শুধু বাড়ি বাড়িয়ে কথা, এখনও বাড়ি বাড়িয়ে কথা বলছে। যাবার ইচ্ছে তো হয় রে, হয়ে ওঠে না। কলকাতায় যায়, তাও অমরবাবুর সঙ্গে দেখা করতে সময় হয় না। আবার তুই অবশ্যই যদি কলকাতায় থাকতিস তবে নিশ্চয় যেতাম। শৈল বলল, আচ্ছা দেখব, আমাদের কলকাতার বাড়ি হবে এইবার। আবার মিথ্যে কথা। অর্ধপথে বাধা দিয়া দাদা বলিল, কলকাতায় তোমাদের বাড়ি হচ্ছে নাকি? শৈল বলল, জায়গা কিনছেন, ধীরে ধীরে হবে এইবার। মা পুলকিত হইয়া প্রশ্ন করেন, জামাই এখন বেশ পাচ্ছে না রে শৈলী? শৈল মুখ নত করে বলিল, দেশেও দালান করবেন? মাস দুয়েক পরেও কিন্তু শৈলর মা অনুভব করলেন কোথাও একটা অস্বাভাবিক কিছু ঘটিয়াছে। জামাই বা বেয়ান কেউই তো শৈলকে পত্র দেন না, সংবাদও লন না। তিনি স্বামীকে বললেন, দেখো, তুমি বেয়ানকে একখানা পত্র লেখো। মহেন্দ্রবাবু নিরীহ ব্যক্তি। শৈল অন্যের সম্বন্ধে যতই অত্যুক্তি করিয়া থাক, তাহার পিতার উপার্জনকে যতই বাড়াইয়া বলিয়া থাক, পিতার প্রকৃতির সম্বন্ধে অত্যুক্তি সে করে নাই। সত্যিই সে সাধু প্রকৃতির নিরীহ ব্যক্তি, ওর বাবা সত্যিই নিরীহ ব্যক্তি। মহেন্দ্রবাবু স্ত্রীর কথায় অত্যন্ত শঙ্কিত হইয়া পরদিনই বেয়ানকে পত্র লিখিলেন, আমি আপনার অনুগৃহীত ব্যক্তি। শৈলকে চরণে স্থান দিয়া আপনি আমার প্রতি অশেষ অনুগ্রহ করিয়াছেন। আশা করি, প্রার্থনা করি যে অনুগ্রহ হইতে আমি বা আমার শৈল যেন বঞ্চিত না হই। আমি বুঝিতে পারিতেছি না সেখানে কি ঘটিয়াছে, শৈল কি অপরাধ করিয়াছে। কিন্তু অপরাধ যে করিয়াছে তাহাতে সন্দেহ নাই। সে কোনো কথা প্রকাশ করে নাই। তবু এই দীর্ঘ 2 মাসের মধ্যে কই আপনার কোনো আশীর্বাদ তো আসিল না। শ্রীমান অমর বাবা জীবনও তো একবার পত্র দেন না। দয়া করিয়া কি ঘটিয়াছে আমাকে জানাইবেন। আমি নিজে শৈলকে আপনার চরণে উপস্থিত করিয়া তাহার শাস্তি দেব। তারপর শেষে আবার লিখিলেন, অমর সংবাদ না দিলেও শৈলর নিকট তাহার উন্নতির কথা শুনিয়া বড়ই সুখী হইলাম। কলিকাতায় বাড়ি করিবে শুনিয়া পরম আনন্দ হইল। আপনার মেজ ছেলের পরীক্ষার সংবাদ শুনিলাম, কয়েক নম্বরের জন্য প্রথম হইতে পারে নাই। আশীর্বাদ করি বিয়েতে সে যোগ্য স্থান লাভ করিবে। পত্রখানা পড়িয়া অমরের মায়ের চোখে জল আসিল। মনে তাহার যে ক্রোধ বহ্নি জ্বলিতেছিল, ইন্ধনের অভাবে সময় ক্ষেপে সে বহ্নি নিভিয়া গিয়াছে। মানে মনের মধ্যে যে রাগ ছিল সেটা আর নেই। প্রতি পদে তাহার শৈলর প্রতিমার মতন মুখ মনে পড়িত। বলুক সে মিথ্যা, তবু মিষ্ট কথার সুরটি তাহার কানে বাজিত। আজ বেহাইয়ের পত্র পড়িয়া তাহার সকল গ্লানি নিঃশেষে বিদূরিত হইয়া গেল। শুধু বিদূরিত হইয়া গেল নয়, পুত্রবধূর ওপর মন তার প্রসন্ন হইয়া উঠিল। পত্রের শেষ ভাগটুকু পড়িয়া আবার তিনি সেখানটা পড়িলেন, কলিকাতায় বাড়ি ইত্যাদি। অর্থাৎ তারও মন এবার
মিথ্যে প্রশংসায় ভরে উঠেছে। তিনি অমরকে পত্র দিলেন, বেয়াইকে লিখিলেন, বৌমা আমার ঘরের লক্ষ্মী, লক্ষ্মী কোনো অপরাধ হয়? তবে কার্যগতিতে সংবাদ লইতে পারি নাই, সে দোষ আমারই। শীঘ্রই অমর বৌমাকে আনিবার জন্য যাইবে। পত্র পাইবা মাত্র শৈল পুলকিত হইয়া স্বামীকে পত্র লিখিতে বসিল। অমর আসিয়াছে, 10-12 সেরের একটা মাছ সঙ্গে আনিয়াছে। শৈল তাড়াতাড়ি সেটা কাটিতে বসিল। বলিল, বড় জাতের মাছ বোধহয় ধরা পড়েনি, ওগুলো মাঝলা জাত। ওদিক হইতে ভাতৃজায়া বলিল, ভাতৃজায়া মানে ওর ভাইয়ের বউ, বলল, এই আরম্ভ হইল, এই শ্বশুরবাড়ির অবস্থা ভালো আর কারো যেন হয় না। রাত্রে অমরের নিকট শৈল নতমুখে দাঁড়াইয়াছিল। অমর একখানা পত্র বাহির করিয়া দেখাইয়া বলিল, এসব কি বলতো? একটা বড় মাছ যেমন করিয়া হোক আনিবে। এখানে আমাদের অনেক মাছ আছে বলিয়াছি, বেশ আমাদের 16 আনা একটা পুকুরও নেই, ছি, অথচ ছি, এরকম কথা কেন লেখো তুমি? আয়, এখানে মুক্তার গহনার চলন হইয়াছে, আমার জন্য ঝুটা মুক্তার মালা 1 ছড়া। ও কি কাঁদছো কেন শৈল বিছানায় মুখ গুজিয়া আকুল হইয়া কাঁদিয়া উপাধান সিক্ত করিয়া তুলিল। উপাধান মানে বালিশ। সে কথা যে তাহার অমরকে মুখ ফুটিয়া বলিবার নয়। আচ্ছা, মুক্তার গহনার চলন হইয়াছে মানে আবার ওখানে 1 ছড়া মুক্তাও আনতে বলেছিল। আবার শৈল এই সময় কাঁদতেও শুরু করলো। সে যে কেন কাঁদছে সে কথা স্বামীকে বুঝিয়ে উঠতে পারলো না, কারণ সে মিথ্যে প্রশংসা করাটা তার একটা স্বভাব। সে যেমন তার বাপের বাড়ির প্রশংসা করত, ঠিক সেরকমভাবে সে শ্বশুর বাড়িরও প্রশংসা করেছে, সে তার স্বামীর সম্পর্কেও প্রশংসা করেছে। এ ধরনের স্বভাব থেকে সে কখনোই বেরিয়ে আসতে পারবে না। অথচ তার স্বামী যে তাকে ক্ষমা করেছে, তাকে যে নিতে এসেছে, এতেই তার প্রাণ বিগলিত হয়ে উঠেছে, তার মন আনন্দে আপ্লুত হয়েছে। তাই সে অঝোর ঝরে কাঁদতে শুরু করেছে এবং তার কাঁদনে তার বালিশ ভিজে গেছে। ঠিক আছে, এটা শেষ হলো। এবার এখান থেকে প্রশ্ন দেব, সেই প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব, তোমরা সেগুলো লিখবে। থ্যাংক ইউ।